ব্রিগেডে তো লাল পতাকা উঠতেই পারে, কারণ লাল পতাকাটা তো সিপিএমের বাবার নয়, শ্রমিক কৃষক মেহনতি মানুষ সারা বিশ্বের মানুষের, বামপন্থী মানুষের। সিপিএম 2011-তে পশ্চিমবঙ্গ থেকে চলে যাওয়ার পরে বারবার ব্রিগেড ডেকেছে, বহুবার, কয়েকবার তো ডেকেছে, এবং ব্রিগেড ডাকার পরে প্রচুর মানুষ, সিপিএমের ব্রিগেডে প্রচুর মানুষ হয়, কিন্তু আলটিমেট তারা কেউ সিপিএমকে কেউ বিশ্বাস করে ভোট দেয় না। বিশ্বাস করে আসে কিন্তু বিশ্বাস করে ভোটটা দেয় না। এটা একটা অদ্ভুত সমীকরণ, কেন জানি না। আর সিপিএম, আমি যদি তথাকথিত, আমি কমিউনিস্ট না বলে তথাকথিত কমিউনিস্ট বলাটাই বেটার। তার কারণ এই তথাকথিত কমিউনিস্টরা বাঙালি জাতিকে সমস্ত দিক থেকে শেষ করেছে। তার কারণ হচ্ছে 1959 সালের আনন্দবাজার পত্রিকায় আমি পাচ্ছি, আমি যেহেতু নাগরিকত্ব নিয়ে গবেষণা করছি, আমি সেটা পড়তে গিয়ে দেখছি 59 সালের আনন্দবাজারে বলছে সিপিআইয়ের, তখন জ্যোতিবাবু সিপিআই ছিলেন, বিরোধী দলনেতা ছিলেন, তখন 1945 সালে ওরা পিসি যোশী তখন ছিলেন মূল, 1945 সালে বাংলা ভাগের পক্ষে বলছেন, বাংলা ভাগ চাই, এবং 1946 সালে তাদের ম্যানিফেস্টোতে আসছে বাংলা ভাগ চাই। মানে ভয়ঙ্কর কথা হচ্ছে যে সাধারণ মানুষ তো মনে করছে তথাকথিত নিম্নবর্ণের মানুষ, আদিবাসী, দলিত, এসসি এসটি ওবিসিদের নিয়েই তো সিপিএম পার্টি, সেটা মনে করে, কিন্তু বাস্তবিক সিপিএম সবসময় বর্ণ হিন্দুদের। তার কারণ বাংলা ভাগের, মানে বর্ণ হিন্দুদের বলতে চাইছেন আপনি সিপিএম এবং বিজেপির ক্ষেত্রেও আপনি যেটা বলেন তারা বর্ণ হিন্দুদের দল, মানে দুটো একই বলছেন? হ্যাঁ একই। তার কারণ হচ্ছে বাংলা ভাগের পক্ষে শ্যামাপ্রসাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে জ্যোতি বসু সাইন করেছিলেন, বাংলা ভাগ চাই, জ্যোতি বসু সই করেছিলেন, রতনলাল ব্রাহ্মণ সই করেছিলেন, এবং 2000 আপনারা জানি 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন বর্ণ হিন্দুরা, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বর্ণ হিন্দুরা করেছিলেন। তাহলে সেই বর্ণ হিন্দুরা 1946 সালে এমন কি ঘটলো যারা বাংলা ভাগ চাইলো, তাই তো? বেঙ্গল পার্টিশন লিগ করে বাংলা ভাগ করতে চাই, বাংলা ভাগ চাই, বাংলাকে ভাগ করতে হবে, তাই তো? কারণ তখন বর্ণ হিন্দুদের একটা মন্ত্রী ছিল, সে শ্যামাপ্রসাদ মুখার্জি। তাহলে আজকেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারে না, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হতে পারে না, অজয় মুখার্জি হতে পারে না, তোমার বুদ্ধদেব ভট্টাচার্য হতে পারে না, তোমার কি বলে ডাক্তার বিধান রায়, কেউই হতে পারতেন না, তাদের সংখ্যাটা কম ছিল। তাহলে কৌশল করে তারা বাংলাটা ভাগ করলো। যখন হুসেন শহীদ সোহরাবুদ্দিন এবং কিরণ শঙ্কর রায়, নেতাজির দাদার শরৎচন্দ্র বসু, যোগেন্দ্রনাথ মণ্ডলরাজ বাংলা ভাগের বিরুদ্ধে বলছেন, এমনকি মোহাম্মদ আলী জিন্নাও বাংলা ভাগের বিরুদ্ধে বলছেন, তখন সিপিএম কিন্তু, মানে সিপিআই কিন্তু বাংলা ভাগের পক্ষে বলছেন, এবং পূর্ব পাকিস্তান থেকে এখানে এসে যোদ্ধা জমিদারদের জমি দখল করছে। কেন না, বাংলা ভাগ করাবো, করে ওপারের বর্ণ হিন্দুরা এপারে চলে আসবে। সেই সিপিআই পরে সিপিএম হলো ভাগ হয়ে, সেই সিপিএম বা বামেরা সবাই মিলে যদি এবার ব্রিগেড ডাকে, আপনার মনে হয় 26-এর নির্বাচনে তারা অনেকটা এগিয়ে যাবে? দেখুন, ব্রিগেড ডাকার আগে, ব্রিগেড ডাকলেও অনেক লোক আসবে, জোকারি দেখতে আসবে, মজা দেখতে আসবে, ওদের সঙ্গে মাটির কোনো সম্পর্ক নেই, মানুষের কোনো সম্পর্ক নেই। আমার একটি গ্রন্থ, একজনের একটি লেখা পাণ্ডুলিপি আমার কাছে এসছে, সেটা শুনলে আপনি চমকে যাবেন। সেটা হচ্ছে সিপিএম বেঁকে আছে, এবার শুয়ে পড়বে। সেখানে তিনি বলছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য আমেরিকার কাছ থেকে মাসোয়ারা নিতেন, এবং বুদ্ধ ভট্টাচার্যের পরে তার স্ত্রী নিতেন। তারপরে বলছেন যে সিপিএম পুরোপুরি আমেরিকা কন্ট্রোল করতো সিপিএমকে, কোন ভাইস চ্যান্সেলর কে হবে, কে কোন মন্ত্রী হবে, সেটাও ঠিক করতো আমেরিকা। আবার বলছে যে সিপিএমের সেন্ট্রাল কমিটি এবং পলিট ব্যুরো তারা প্ল্যান করে, কৌশল করে প্রমোদ দাশগুপ্তকে খুন করেছে। এই যে কথাগুলো বলছে, এটা তো ভাবা যায় না, পাগল বলতেই পারে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। কিন্তু ঘটনাটা হচ্ছে, এটা কে লিখছে? এটা লিখছেন সেই লোকটা যিনি মুজাফফর আহমেদ বা কাকাবাবুর অত্যন্ত প্রিয় ছিল, মূল যে সিপিএমের তার প্রিয় ছিলেন। কাকাবাবুর হাতটা কাঁপতো, উনি লিখে দিতেন। 1, 2 হচ্ছেন
প্রমোদ দাশগুপ্তর অত্যন্ত কাছের ছিলেন। উনি বলছেন প্রমোদ দাকে, আমি পরে নামটা বলছি, সাসপেন্সটা রাখি। প্রমোদ দাকে বলছেন, প্রমোদ দাশগুপ্তকে বলছেন যে প্রমোদ দাশগুপ্ত বলল আমি চীন যাচ্ছি। তখন ইনি বললেন সর্বনাশ, এই সময় তো নভেম্বর ডিসেম্বরে তো চীনে ভয়ঙ্কর ঠান্ডা, যেটা মাও সেতুংয়ের বইয়ের যা বলছে সে তুমি বাঁচবে না, কারণ প্রমোদ দাশগুপ্তর তো হাঁপানি ছিল, সাংঘাতিক হাঁপানি ছিল। তখন উনি বলছেন যে আমি যদি চীন না যাই আমাকে হুইপ জারি করেছে, পার্টি থেকে বের করে দেবে, সেন্ট্রাল কমিটি এবং পলিট ব্যুরোর সিদ্ধান্ত। তখন ইনি বলছেন যে তোমাকে যদি যেতেই হয় তাহলে পরেশকে নিয়ে যাও। কোন পরেশ? না, পরেশ অত্যন্ত ভালো মানুষ ছিল, পার্টির হোল টাইমার ছিলেন। তিনি এখন গণশক্তি মানে সিপিএমের পার্টি অফিসের লাইব্রেরিয়ান। তো উনি বলছেন, তখন প্রমোদ দাশগুপ্ত বলছেন পরেশকে নিয়ে যাওয়ার মতো আমার তো টাকা নেই, তো আমাকে পার্টি থেকে বুদ্ধকে দিয়েছে। তখন ইনি বলছেন, লেখক বলছে, তখনই আমি বললাম যে আমি জানি না তুমি আর ফিরে আসতে পারবে কিনা। সেই থেকে আমি খুব চিন্তায় ছিলাম। কদিন পর জানা গেল যে উনি মারা গেছেন, চীনে গিয়ে ওই হাঁপানি রোগীকে পাঠিয়েছে। পরবর্তী সময় ওইটা বলার পর আমি এই পাণ্ডুলিপিটা পাওয়ার পরে কিছু মানুষকে জিজ্ঞাসা করেছিলাম। সিপিএমের একজন মানে বামপন্থী একটা বড় নেতা, আমি তার নাম বলবো না, বিপদে পড়ে যাবে, সে আমাকে ধাপ করে পিঠে একটা চাপড় মেরে বলো, চলো মিষ্টি খাবো, আর উল্টো পাল্টা বলো না, ও যা হয়েছে হয়ে গেছে, এখন আর ওইসব, এটা সিপিএম একটু ভুল করেছে, এরকম বললো। এবং আমি যখন আমেরিকার বিষয়টা বললাম তখন বললো তুমি খুব বাড়াবাড়ি করছো, তুমি জানো না সবাইকে এরকম আমেরিকার হতে হয়। তার মানে উনি অস্বীকার করলেন না। যার কথা বললাম তিনি বলেছেন যে কাকাবাবু বা মুজাফফর আহমেদের যে ত্যাগ, তার যে শ্রমিক কৃষক মেহনতি মানুষ, নিম্নবর্ণের মানুষকে নিয়ে যে লড়াই করা, যে তাদের জন্য যে সকাল থেকে রাত পর্যন্ত ভাবনা চিন্তা করা, সেই পার্টিটাকে দ্বিখণ্ডিত করেছিল অনিল বিশ্বাস, বিমান বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য। এটা একটা গোষ্ঠী। এই গোষ্ঠীটা এরা, লেনিন বলেছিলেন যে কমিউনিস্ট পার্টির সবচেয়ে বিপদ হলো উপদল। এরা দলের মধ্যে একটা উপদল করেছিল, যে উপদলটা ছিল বাবু সম্প্রদায়ের, বাঙালি বাবু সম্প্রদায়, ঠিক আছে, যাদের সঙ্গে প্রকৃতপক্ষে যারা মানুষ, মাটির মানুষের কোনো সম্পর্ক নেই। যে কারণে এই যে গৌতম দেব কিন্তু 2011-তে তৃণমূল আসার আগে বড় বড় ভাষণ দিত, কিন্তু যে ভাষণগুলোর সঙ্গে গ্রামের মাটির সম্পর্ক ছিল না, শুধু কলকাতার কিছু ঘটনা, দুর্নীতি এসব বলতো। ফলে সিপিএমের সঙ্গে মাটির কোনো সম্পর্ক নেই। আর যিনি বলেছেন কথাটা, একটা হরিদাস পাল বলতেই পারে, কিন্তু তিনি হরিদাস পাল নন। তিনি আজকে 84 বছরের বৃদ্ধ সিপিএমের হোল টাইমার। সেই সময় 100 টাকা করে হোল টাইমার পেতেন, যেটা জ্যোতি বসু 100 টাকা পেতেন। তিনি কাকাবাবুর কাছে থাকতেন। তিনি রবীন্দ্রভারতীর ইতিহাসের প্রফেসর ছিলেন এবং তিনি সিপিএমের বিধায়ক ছিলেন সম্ভবত মৌলালির। তিনি সুমন্ত হীরা। তাহলে সুমন্ত হীরার এই কথাটার পরে আর কিছুর কি প্রয়োজন পড়ে? হ্যাঁ, আজকেই তো দুজন সিপিএমের কমরেডের সঙ্গে আমার কথা, আমি তো ওদেরকে খুব ভালোবাসি। সিপিএমে তো অনেক ভালো ভালো মানুষ আছে, তারা সুমন্ত হীরার কথা শুনতেই চমকে উঠলো, বললো সুমন্ত তো মিথ্যা কথা বলবে না, কিন্তু এই সময় ওনার এই কথা বলা ঠিক না, সেটা আলাদা কথা। কিন্তু মৃত্যুর আগে সুমন্ত হীরা বলছে যে বাঙালিকে বাঁচাতে, বাংলার তথাকথিত নিম্নবর্ণের মানুষকে বাঁচাতে, ব্রাহ্মণ্যবাদের হাত থেকে বাঁচাতে এই সত্যিটা আমাকে বলতেই হবে। কারণ এই পার্টিটা হচ্ছে পুরো বর্ণ হিন্দুদের পার্টি। আমি জানি, আমার বন্ধু সাহিত্যিক 2বার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন, মানে একাডেমি পুরস্কার পেয়েছিলেন, বিখ্যাত আফসার আহমেদ AA, প্রায় 10 বছর, 15 বছর, 20 বছর বাংলা একাডেমিতে চাকরি করেও তার চাকরিটাকে পার্মানেন্ট করতে পারেনি। সিপিএম কখনো বাংলা একাডেমি বা এই গণশক্তি এসবে কোনোদিন মুসলমানদের নেয় না, এটা ভেবে দেখতে হবে। সিপিএমের গণশক্তির রিপোর্টার হতে পারে টেম্পোরারি, কিন্তু পার্মানেন্ট স্টাফ দিতে পারে না। অর্থাৎ বিজেপি এবং সিপিএম হলো পুরোপুরি ব্রাহ্মণ্যবাদী। আজকে তা আমরা পুরোপুরি বুঝতে পারছি। যদিও আমার শ্বশুরমশাই ছিলেন অবিভক্ত কমিউনিস্ট পার্টির বাঁকুড়ার জেলা সেক্রেটারি, পরবর্তী সময় তারা সবাই পরিবারের সিপিএম। আমরা জানি, খুব কাছ থেকে দেখে বুঝেছি এদের মতো মিথ্যাচারিতা তা যদি না হতো তাহলে সিপিএমের যে আদর্শ, সেই রাতারাতি সিপিএম থেকে বিজেপি হয়ে যায় কি করে? আকাশ আর পাতাল।
সিপিএমের বাস্তববাদী যুক্তিবাদী তার আদর্শ, তার সঙ্গে একটা অলৌকিক মিথ্যাচারিতা কুৎসিত বিজেপি আরএসএস হয় কী করে? তাহলে কি শিক্ষা দিয়েছে? অর্থাৎ মুজফ্ফর আহমেদের ভাবনাকে ভেঙে চুরমার করে দিয়ে এই বুদ্ধবাবু, অনিল বিশ্বাস, বিমান বসুরা মানুষকে পাগল করে দিয়ে একটা স্বার্থপর ধান্দাবাজ একটা জনগোষ্ঠী তৈরি করেছে, যারা অত্যন্ত বেশি অসৎ। শেষের দিকে দেখেছি সিপিএম যেমনভাবে ঘুষও নিত।